পৃথিবী এখন ভয়ঙ্কর এক প্রাণীর নিয়ন্ত্রণে, যা মানুষ শিকারের জন্য শুধুমাত্র শব্দের উপর নির্ভর করে। এই প্রাণীগুলো সম্পূর্ণ অন্ধ, তাদের চোখ নেই, কিন্তু শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে এক ফোঁটা শব্দ হলেই তারা ঝাঁপিয়ে পড়ে। আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যেখানে নিরাপত্তার মাঝে লুকিয়ে আছে ভয়, সাসপেন্স এবং এক অটুট পরিবারের ভালোবাসার গল্প। তো স্বাগতম আপনাকে মিস্ট্রি অফ মুভিতে। শুরুতে আমরা দেখতে পাই একটি নিস্তব্ধ শূন্য রাস্তা, জনমানবহীন শহর, দোকানপাট খোলা কিন্তু কোথাও কোনো শব্দ নেই। সময় 2020 সালের 89তম দিন। আমরা দেখতে পাই একটি পরিবার সদস্যরা সাবধানে নিঃশব্দে একটি পরিত্যক্ত সুপারমার্কেট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। এই পরিবারটি হলো আব্ট পরিবার। লি আব্ট, তার স্ত্রী এভলিন, কন্যা রিগান এবং দুই ছেলে মার্কাস ও বো। তারা কেউ কোনো কথা বলছে না, শুধুমাত্র সংকেতের মাধ্যমে কথা বলছে। ছোট একটা শিশু একটা খেলনা রকেট হাতে নেয়, কিন্তু তার বাবা সাথে সাথে তা ফিরিয়ে দেয়, কারণ যে কোনো শব্দ হতে পারে তাদের জন্য ভয়াবহ পরিণতির কারণ। বাবা ইশারায় বোঝায় শব্দ মানেই মৃত্যু, কিন্তু রিগান, যে জন্ম থেকে শ্রবণ শক্তিহীন, দেওয়ার বসে বউকে খেলনাটি ফিরিয়ে দেয়। বাড়ি ফেরার পথে ছোট বউ তার রকেট খেলনাটির ব্যাটারি নিয়ে নেয় এবং রাস্তায় গিয়ে হঠাৎ সেটি চালিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে তীব্র শব্দ ছড়িয়ে পড়ে। লি আতঙ্কিত হয়ে বউকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু হঠাৎ করে এক ভয়ঙ্কর কিছু ঝাঁপিয়ে পড়ে ছোট বউয়ের উপর। এখানে শুরু হয় এক ভয়াবহ নিস্তব্ধ দুঃস্বপ্ন। এরপর 472 দিন পেরিয়ে যায়। সেই পরিবার এখনো বেঁচে আছে, কিন্তু তারা আগের চেয়ে অনেক বেশি সতর্ক। পৃথিবী যেন এক বিশাল সমাধিক্ষেত্র হয়ে গেছে। আশেপাশে কোথাও মানুষ দেখা যায় না, শুধু প্রকৃতির নিঃশব্দ সঙ্গীত আর অজানা আতঙ্ক। পরিবারটি একটি নির্জন এলাকায় নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করছে। লি সারাক্ষণ ব্যস্ত থাকে নতুন নতুন কৌশল তৈরি করতে, কিভাবে শব্দ ছাড়াই যোগাযোগ করা যেতে পারে এবং কিভাবে শিকারীদের ফাঁকি দেওয়া যেতে পারে। এভলিন সন্তানদের যত্ন নিচ্ছেন, কিন্তু তার শরীর ভারী হয়ে গেছে, কারণ তার পেটে বাচ্চা। এদিকে রিগান তার বাবার সঙ্গে দূরত্ব অনুভব করছে। জন্মগতভাবে শ্রবণ শক্তিহীন হওয়ায় সে বুঝতে পারে না বাবা কেন তার প্রতি এতটা কঠোর। লি প্রতিনিয়ত তার জন্য একটি বিশেষ হেয়ারিং এইড বানানোর চেষ্টা করছেন, কিন্তু প্রতিবারই তা ব্যর্থ হয়। রিয়ান মনে করে বাবা তাকে বোঝে না, তাকে ভালোবাসে না, অথচ বাস্তবতা ভিন্ন। লি চাইছেন যে কোনো ক্রমে তার মেয়ে বেঁচে থাকুক। অন্যদিকে ছোট ছেলে মার্কাস এখনো ভয়ের মধ্যে আছে। লি তাকে বাইরে নিয়ে যান মাছ ধরা শেখাতে, কিন্তু সে ভয় পায়, কেননা একটুখানি শব্দ তার মৃত্যু ডেকে আনতে পারে। লি তাকে বোঝান যে জোরে শব্দ না হলে প্রাণীগুলো বুঝতে পারবে না, কারণ এখানে পানির শব্দের কারণে প্রাণীগুলো বিভ্রান্ত হয়ে যাবে। মার্কাস ধীরে ধীরে বুঝতে শুরু করে যে কিভাবে নিরাপত্তা ও শব্দের মধ্যে ভারসাম্য রাখতে হবে। মার্কাস ও লি মাছ ধরে ফিরে আসছিল, তখন এক ভয়ঙ্কর দৃশ্য তাদের নজরে আসে। এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, তার পাশে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। তার চোখে দুঃখ, শোকে পাথর হয়ে যাওয়া মুখ, কিন্তু মুখে কোনো শব্দ নেই। লি দ্রুত মার্কাসকে পেছনে সরিয়ে দেন, কারণ তিনি বুঝতে পারেন এই মানুষটি বাঁচতে যাচ্ছেন না। বৃদ্ধ লোকটি হঠাৎ করে তীব্রভাবে চিৎকার করে ওঠেন, আর মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর জন্তু গর্জন করতে করতে ছুটে আসে। লি শক্ত করে মার্কাসের মুখ চেপে ধরে, যাতে সে কোনো রকম শব্দ না করে। কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রাণটি ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধের ওপর। লি আর মার্কাস আতঙ্কিত, কিন্তু তারা কিছুই করতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে দেখতে হয় এক ভয়ঙ্কর মৃত্যু। এদিকে বাড়ির পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এভলিন একা বাড়িতে ছিলেন যখন হঠাৎ তার প্রসবের ব্যথা শুরু হয়, কিন্তু তার দুর্ভাগ্য, সিঁড়িতে ওঠার সময় একটি পেরেক তার পায়ে বিঁধে যায়। কিন্তু তার সামনে সবচেয়ে বড় সমস্যা, ব্যথার তীব্রতা সহ্য করেও একটু শব্দ করা যাবে না। একটা ভুল মানেই মৃত্যু। এরই মধ্যে মাটিতে পড়ে যাওয়া লণ্ঠনটা ভেঙে গেছে, আর তার শব্দ ছড়িয়ে গেছে চারপাশে। এভলিন জানে যে প্রাণীগুলো এখনই চলে আসবে, তাই দ্রুত বাড়ির বাইরে লাগানো সুইচ অন করে দেন, যার ফলে চারপাশে থাকা লাল বাতিগুলো জ্বলে ওঠে। লাল বাতি মানেই বিপদ সংকেত। এই সংকেত দেখতে পেয়ে দূরে থাকা লি বুঝতে পারেন বাড়িতে কিছু একটা মারাত্মক ঘটেছে। লি আর মার্কাস দ্রুত ছুটে আসেন, কিন্তু মাঝপথে লি বুঝতে পারেন প্রাণীগুলো ইতিমধ্যেই বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে। তখনই তিনি একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নেন। তিনি মার্কাসকে কানে কানে বলেন, তুমি যত জোরে পারো শস্যক্ষেতের পাশে রাখা আতশবাজিতে আগুন দেবে। মার্কাস ভয় পায়, কিন্তু তার বাবা আদেশ পালন করতে ছুটে যায়। লি নিজে যতটা সম্ভব নীরবে এগিয়ে যান এভলিনকে সাহায্য করতে। অন্যদিকে মার্কাস ভয় পেয়ে গেলেও দৌড়ে গিয়ে আতশবাজিতে আগুন লাগিয়ে দেয়। বিস্ফোরণের শব্দ মুহূর্তের মধ্যে আকাশে ছড়িয়ে পড়ে। প্রাণীগুলো বিভ্রান্ত হয়ে দ্রুত সেই শব্দের দিকে ছুটে যায়, আর এই সুযোগে লি বাড়ির দিকে এগিয়ে যেতে পারেন। এই সময় জুড়ে এভলিন নিজেকে বাথরুমে লুকিয়ে রাখেন। তীব্র ব্যথায় তার মুখ বিকৃত হয়ে যায়, কিন্তু তিনি কোনো শব্দ করতে পারেন না। এক ফোঁটা শব্দ করলেই প্রাণীগুলো এসে পড়বে। রক্ত ঝরতে থাকে, তীব্র ব্যথা হতে থাকে, আর তখনই তিনি দেখেন একটি প্রাণী ধীরে ধীরে বাথরুমের ভেতরে প্রবেশ করছে।
সেই মুহূর্তে বাইরে আতশবাজির বিকট শব্দ হয় আর প্রাণীটি তৎক্ষণাৎ দৌড়ে বেরিয়ে যায়। এই সুযোগে এভলিন এক নিঃশ্বাসে সন্তান জন্ম দিয়ে ফেলেন। এদিকে লি দ্রুত বাড়ির নিচতলার দিকে ছুটে যান। চারপাশ নিঃশব্দ কিন্তু আতঙ্কময়। তিনি আস্তে আস্তে বেসমেন্টে নামতে শুরু করেন। তখনই তার চোখ আটকে যায়। সিঁড়ির ঠিক নিচে রক্তের দাগ। লি বুঝতে পারেন এভলিন হয়তো ভীষণ কষ্টে আছেন, কিন্তু তিনি কোথায়? এভলিনকে খুঁজতে খুঁজতে লি বাথরুমে চলে আসে আর বাথটাবে রক্ত দেখে লি আতঙ্কিত হয়ে যায়। পাশের পর্দার আড়ালে নবজাতক শিশুটিকে নিয়ে এভলিন যতটা সম্ভব তাকে নীরবে ধরে রাখেন, যাতে তার কান্নার শব্দ বাইরে না যায়। কিন্তু নবজাতক বেশি সময় চুপ থাকবে না, সে তো কান্না করবেই। ঠিক তখনই লি দ্রুত শিশুটিকে তুলে নেন এবং এভলিনকে সান্ত্বনা দেন। কিন্তু এখনও বিপদ শেষ হয়নি। বাড়ির আশপাশে প্রাণীগুলো নিশ্চয়ই ঘুরছে। লি বুঝতে পারেন শিশুর কান্না রোধ করা সম্ভব নয়। তাই তিনি আগে থেকে মেঝের নিচে তৈরি করে রাখা সাউন্ড প্রুফ জায়গায় এভলিন ও শিশুটিকে নিয়ে যান। পরিবারটি জানতো একমাত্র উপায় হলো শিশুটিকে একটি ছোট বাক্সে রেখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া, যাতে তার কান্নার শব্দ বাইরে না যায়। লি সবকিছু গুছিয়ে নিরাপদ করার পর একটা সমস্যা রয়ে যায়। রিগান আর মার্কাস এখনো ফেরেনি। ওরা কোথায়? তারা কি বিপদে পড়েছে? মার্কাস আতশবাজি ফাটানোর পর প্রাণীগুলো তার দিকে তেড়ে আসতে পারে, এই ভয়ে সে দৌড়ে শস্য খেতে ঢুকে পড়ে। শস্য খেতের মধ্যে হাঁটতে হাঁটতে সে একটি গাড়ির কাছে চলে আসে এবং সেখানে লুকিয়ে পড়ে। এই সময় রিগান সেখানে এসে পৌঁছায়, কিন্তু তখন একটা প্রাণী তার পিছনে চলে আসে। ঠিক তখনই রিগানের কানে এক অদ্ভুত শব্দ বাজতে শুরু করে, এক ধরনের উচ্চমাত্রার ফ্রিকোয়েন্সি। সে প্রথমে বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু যখন সে কানের সাহায্যে শোনার চেষ্টা করে তখনই সে উপলব্ধি করে তার হিয়ারিং এ বিকট শব্দ করছে আর প্রাণীটি মুহূর্তের জন্য কষ্ট পাচ্ছে। অর্থাৎ প্রাণীগুলো খুব শক্তিশালী হলেও তাদের দুর্বলতা রয়েছে। উচ্চমাত্রার ফ্রিকোয়েন্সি তাদের সহ্য হয় না। তখন প্রাণীটি সেখান থেকে চলে যায়। এই ফাঁকে রিগান দ্রুত হিয়ারিং এইড বন্ধ করে এবং মার্কাসের কাছে চলে আসে। তারপর মার্কাসকে নিয়ে একটি ধান রাখার ট্যাঙ্কের উপর উঠে যায়, যাতে প্রাণীগুলো তাদের ধরতে না পারে। তারা সেখানে আগুন জ্বালায় যাতে তার বাবা তাদের খুঁজে পায়। এদিকে লি তার সন্তানদের বাঁচানোর জন্য বেসমেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু কোনো শব্দ না করে তাদের কিভাবে খুঁজে বের করবে। তাই সে সিসিটিভি চেক করে, কিন্তু সিসিটিভিতে তাদের দেখতে না পেয়ে সে একটা লাইট নিয়ে বের হয়। এদিকে লি বেরিয়ে যাওয়ার পর বাথট্যাব থেকে পানি এসে বেসমেন্টে অনেক পানি হয়ে যায় আর উপর থেকে পানি পড়ার শব্দে সেখানে একটি প্রাণী চলে আসে। আর তখন এভলিন শিশুটিকে কোলে তুলে নেয়। বাচ্চাটি কান্না শুনে প্রাণীটি যখন এভলিনের উপর আক্রমণ করবেই, ঠিক তখনই মার্কাস ভারসাম্য হারিয়ে ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়। আর এই শব্দে প্রাণীটি মার্কাসের দিকে ছুটে যায়। মার্কাস যখন শস্যের ভিতরে তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই রিগান সেখানে নামে এবং ভেঙে যাওয়ার ট্যাঙ্কের ঢাকনাটা মার্কাসের কাছে এগিয়ে দেয়। তখনই সেখানে প্রাণীটি চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। তখন তারা ঢাকনাটির নিচে আশ্রয় নেয়। প্রাণীটি চলে গেলে তারা সেখান থেকে বেরিয়ে আসে আর লিকে দেখতে পায়। তখন তারা দৌড়ে লিয়ের কাছে চলে যায়। বাড়িতে ফিরে যাওয়ার সময় লি অনুভব করে প্রাণীটি আশেপাশে আছে। তাই লি রিগান ও মার্কাসকে পালাতে বলে। তারা দুজন একটা পুরনো গাড়িতে গিয়ে পালায়। তখন হঠাৎ করে প্রাণীটি উপর থেকে লিয়ের উপর আক্রমণ করে। তখন মার্কাস চিৎকার করে ওঠে আর প্রাণীটি তাদের উপর আক্রমণ করে। লি বুঝতে পারেন তিনি যদি শব্দ করেন তাহলে বাচ্চারা বেঁচে যাবেন। তিনি শেষবারের মতো রিগানের দিকে তাকান ভালোবাসায় ভরা চোখে। তিনি ধীরে ধীরে ফিসফিসিয়ে বলেন, আমি তোমাকে ভালোবাসি, সবসময় ভালোবেসেছি। তারপর তিনি চিৎকার করে বিকট শব্দ করেন। প্রাণীটি মুহূর্তের মধ্যে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। রিগান আর মার্কাস ভয় পেয়ে যায়, কিন্তু তারা জানে বাবা তাদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। এরপর তারা সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। রিগান বাড়িতে এসে তার বাবার ল্যাবে যায়, যেখানে সে দেখতে পায় তার বাবা তার জন্য অনেকগুলো হেয়ারিং এইড বানিয়েছে, যেগুলো সফল হয়নি। হঠাৎ সেখানে একটি প্রাণী চলে আসে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন রিগানের চোখ পড়ে একটা বোর্ডের ওপর, যেখানে তার বাবা লিখে রেখেছে, হোয়াট ইজ দ্য উইকনেস। রিগানের মনে পড়ে যায় যখন তার হিয়ারিং এইড থেকে শব্দ হয় তখন প্রাণীটি পালিয়ে যায়। রিগান তখন বুঝতে পারে তার হিয়ারিং এইডের মধ্যেই কিছু একটা আছে। রিগান দ্রুত সেটি পড়ে নেয় এবং চালু করে দেয়। প্রাণীটি ছটফট করতে থাকে। তখন শব্দ আরো বাড়ানোর জন্য রিগান তার বাবার তৈরি করা রেডিও ডিভাইসের সামনে সেটি ধরে রাখে। তীব্র উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে যায়। প্রাণীটি যন্ত্রণায় মাথা কুঁকড়ে ফেলে। তার শক্তিশালী হাত খুলে যেতে থাকে। এই সুযোগে এভলিন দ্রুত শটগান তুলে নেয় এবং গুলি করে। প্রাণীটি দপ করে মাটিতে পড়ে যায়। আর দুটি প্রাণী দ্রুত তাদের বাড়ির দিকে ছুটে আসছে। এভলিন বন্দুক লোড করেন আর রিগান রেডিওর ফ্রিকোয়েন্সি আরো বাড়িয়ে দেন। এবার তারা জানে কিভাবে লড়তে হবে। এটা ছিল এ কোয়াইট প্লেস মুভির সম্পূর্ণ এক্সপ্লেন। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর এরকমই গল্প যদি তোমরা আরো শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো রহস্যময় ও থ্রিলার গল্পে।